রাজা দেখ আমার মাছগুলান কত বড় হইয়া গেছে। এ বছর মনে হয় ভালোই লাভ করবা পারো। হ ভাই, আমরা দুই ভাই মিলামিশা পরিশ্রম করি বইলেই তো সব কাজ এত সুন্দর হয়। তুই আর আমি যদি না থাকতাম এই পুকুরে কি এত সুন্দর মাছ হইতো? হ ঠিকই কইছস, কিন্তু এক এক সময় মনে হয় আমগর এই মিলটাই কেমন যেন কপাল জ্বালাইয়া দিতাছে। কপাল জ্বালাইয়া দিছে মানে? তোর ভাবি আর বউয়ের মাঝে যে মিল নাই, তুই তো দেখছস এইটা। ও গোর ঝগড়া আর অভিযোগ শুনতে শুনতে কানটা পুইসা গেছে গা। জানি ভাই, আমরা তো চাই ঘরে শান্তি থাকুক। আমার বউ সবসময় ভাবে আমি নাকি ওর জন্য কম করতেছি, আর তোর বউ ভাবে তুই নাকি সবকিছু তোর ভাইয়ের জন্য করতেছিস। এই পুকুরের মাছ দেখলে আমার মনে বড়ই শান্তি লাগে। কই এরা তো ঝগড়া করে না। হ্যাঁ, এরা তো আমাদের মতো নিজেদের কাজ করে আর খুশি থাকে। কিন্তু ভাই এমনি কি চলতে থাকবো? আমরা দুই ভাই মিলা একসাথে কাজ করি, আমগোর স্বপ্ন এক, কিন্তু ঘরে ফিরা দেখি দুই রকম পরিবেশ। ঘরে ফিরলেই মনটা কেমন যেন অশান্ত হয়ে যায়। জানি না ভাই, শুধু জানি আমাদের চেষ্টা থামানো যাবে না। যেমন পুকুরে যত্ন করি তেমন কইরেই হয়তো সময় নিয়ে আমগোর বউদের বুঝাইতে হইব। হ চেষ্টা তো করতেই হইব, তোর আর আমার বন্ধন যেন কখনো না ভাঙে। এটাই আসল কথা ভাই। আমরা যদি একসাথে থাকি সব ঝামেলা সামলাইতে পারবো। ঠিক কইছস, চল অন মাছগুলানে খাইতে দিতে হইব। হ হ চলো। এই নীলা, সারাক্ষণ এত কাজ আর কাজ দেখিয়ে তুই কি প্রমাণ করতে চাইছিস? কাজ না করলে সংসার চলবে কি করে সীমা? সবার জন্য তো ঠিক সময়ে খাবার তৈরি করতে হয়। আহারে, তুই তো সংসারের রানী, সবই তোর হাতে চলছে, আর আমি কিছুই না, তাই না? সীমা, আমি এমন কিছু বলিনি। তুই তোর মতো থাক, আমি আমার মতো কাজ করি। আমার মতো? আমি তো এমনি ভালো আছি, ফর্সা চামড়ার মেয়ে। আমি তো আর তোর মতো ঘেমে মরতে চাই না। তুই তো কালো, তোর কাজই এসব। সীমা, এমন কথা বলিস না। চেহারা আল্লাহ দিয়েছেন, তুই ফর্সা বলে গর্ব করিস, কিন্তু মানুষ তো তার কাজেই বড় হয়। হ্যাঁ হ্যাঁ, তোরা তো লেকচার থামা। তোর মতো মহিলারা সব সময় এমন কথা বলে। আসল সত্য হলো নিজের রূপ থাকতে তুই একটু বেশি বেশি কাজ দেখাস, যাতে কাজ দেখিয়ে একটু ভালো থাকতে পারিস। তোর রূপ দেখে তো মানুষ মুখ ফিরিয়ে নেয়। ঘরের কাজ একা করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই, আর তুই এই কথা বলছিস? তুই আমাকে একটু সাহায্য করলে সংসারটা তো আরো সুন্দর হতে পারতো। আমার কাজ করাটাই নাকি সুন্দর করবে? আরে নীলা, আমি তো এই সংসারের গৌরব। আমার রূপ দেখলেই সবাই মুগ্ধ হয়। তোদের মতো কালো মেয়েরা এসব বোঝে না। তুই যাই বলিস, আমি জানি সংসার টিকে থাকে মেহনত আর ভালোবাসায়। ফর্সা চামড়ার অহংকারে তো জীবন চলে না। তুই কি আমাকে শিক্ষা দিচ্ছিস? না সীমা, শুধু বলতে চাই আল্লাহর দেওয়া রূপ নিয়ে অহংকার করা ঠিক না। আমরা সবাই মানুষ, কাজ আর ভালো ব্যবহারে মানুষকে বড় হতে হয়। তুই তোর কাজ কর, আমাকে এসব উপদেশ দিতে আসিস না। সীমা ফর্সা হওয়ায় সে সব সময় নীলাকে এভাবে খোঁটা দিয়ে কথা বলে। তার অহংকার আর হিংসাগুলো সব মুখ মুছে সহ্য করে নীলা। তারপরেও প্রতিদিনই তাদের মধ্যে এরকম ঝগড়াঝাটি চলতেই থাকে। পরদিন সকালে সীমা জানায় তার বাপের বাড়ি থেকে লোকজন আসবে। এই নীলা, শোন তো, আজ আমার বাপের বাড়ির লোকজন আসবে। সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রাখবি, আর শোন, খাবারটাও যেন ভালো হয়। পোলাও, খাসির মাংস, গরুর ভুনা মাংস, সরিষা ইলিশ, টক ডিম আর রুই মাছ ভুনা করবি, ওকে? এত কিছু, এগুলো একা করা তো কঠিন হয়ে যাবে সীমা। হ্যাঁ তো, তুই তো এমনিতেই সব কাজ করে থাকিস। আমার বাপের বাড়ির লোকজন এলে তোদের মতো সাধারণ খাবার খাওয়ানো যায় না। তুই একবারও ভাবলি না একা এত কাজ সামলানো কতটা কষ্টের হবে? তুই যদি একটু সাহায্য করতি। আমি এসব কাজ করব? তুই কি পাগল হয়ে গেছিস? রান্নাঘরে ঢুকে আমার হাত, চুল, মুখ সব নষ্ট হয়ে যাবে। আমি কি তোর মতো ঘাম ঝরানোর জন্য জন্মেছি? তোর ফর্সা চেহারা নিয়ে অনেক অহংকার, কিন্তু সীমা, এই সংসারের সব কাজ আমি একা সামলাই। একটু যদি তুইও সাহায্য করতি তাহলে কাজটা সহজ হতো। এই নীলা, তোর কাজ তুই কর, আমাকে এসব বক বক শোনাতে আসিস না। আমি তোর মতো হতে পারবো না। আমার কাজ হলো ভালো করে সবার সামনে সুন্দর দেখানো। সবার সামনে সুন্দর দেখানোই যদি একমাত্র কাজ হয়, তবে তুই সংসার টিকিয়ে রাখবি কিভাবে? তুই আমাকে শেখাবি? এই রান্না বান্নার কথা বলছি, শোন, তুই ঠিকঠাক করবি। আমার বাপের বাড়ির লোকজনের সামনে আমার সম্মান নষ্ট হলে আমি কিন্তু তোকে ছাড়বো না। ঠিক আছে,
আমি সব করব। হ্যাঁ তাই কর, আর দেখ রান্নার স্বাদ যেন ভালো হয়। আমার বাপের বাড়ির লোকজন কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখে। নীলা চলে যায় রান্না করতে, আর সীমা তার সাজগোজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে রান্না যখন প্রায় সব শেষ, তখন নীলা এসে সীমাকে জানায় তার রান্না শেষের দিকে। আহ, কি সুন্দর দেখাচ্ছে আমাকে। আমার মতো ফর্সা মেয়েকে দেখলেই তো মানুষ মুগ্ধ হয়। সীমা, রান্নাগুলো প্রায় শেষ হয়ে গেছে, মেহমানরা কখন আসবে? ও নীলা, তোকে তো বলতে ভুলেই গেছি, আমার বাপের বাড়ির লোকজন আজ আসতে পারবে না। কি, কেউ আসবে না? এতক্ষণ ধরে আমি এত কিছু করলাম কিসের জন্য? আরে কি করবি, ওরা তো বললো জরুরি কাজ আছে। এখন তুই রান্না করে ফেলেছিস তো কি হয়েছে, আমরা বাড়ির লোকজন মিলে খেয়ে ফেলবো। আর খেয়ে না ফেলতে পারলে ফেলে দিবি। ফেলে দেব? সীমা, তুই এতটা দায়িত্বহীন হতে পারলি? আগে জানাতে পারতিস। আমি সকাল থেকে একা এত পরিশ্রম করলাম, আর তুই আয়নায় নিজের চেহারা দেখাই ব্যস্ত ছিলি, আর এখন আবার বলছিস খেতে না পারলে ফেলে দিবি। আহা, এত সিরিয়াস হোস না তো। কাজ করাটাই তো তোর অভ্যাস, আর রান্না করলে তো কি হয়েছে? অভ্যাস তো বটেই, কিন্তু তোর এই আচরণ, তোর এই অহংকার, এগুলো কখনো বদলাবে না, তাই না? তুই না বড় বেশি কথা বলিস। যা গিয়ে তোর কাজ কর, আর আমাকে আমার কাজ করতে দে। কি হইল নীলা, তোমার মুখ এমন মলিন কে? আজ সকাল থেকে একা একা সব রান্না করলাম, সবকিছু গুছালাম, সীমার বাপের বাড়ির লোকজনের জন্য এত আয়োজন করলাম, আর এখন শুনি তার বাপের বাড়ির লোকজন আজ আসবেই না। কি কইতাছো? এত কাজ তুমি একলা করলা, আর সীমা তোমারে একটা বারো সাহায্য করলো না? সাহায্য তো দূরের কথা, সীমা রান্নাঘরের দিকে তাকায়ও নেই, শুধু সাজগোজ করে আয়নার সামনে বসে থাকলো। যখন রান্না প্রায় শেষ, তখন জানালো তার লোকজন আজ আসবে না। তইলে এই সব রান্না খাবার গুলার কি হইব এখন? আমি আর এসব সহ্য করতে পারছি না। আমি কিছু বললেই ও আমার চেহারা নিয়ে খোঁটা দেয়। তুমি বলো, আমি কি শুধু কালো বলেই অযোগ্য? নীলা, তুমি কালো নাকি ফর্সা এইটা কোনো ব্যাপার না, তুমি এই সংসারের প্রাণ। তোমার কাজ আর ভালোবাসা এই পরিবারটা টিকা রইছে। আচ্ছা ঠিক আছে, এই রান্না করা খাবারগুলো এখন এতিমদের মাঝে বিলিয়ে দেব, ওদেরও তো ভালো কিছু খাওয়ার অধিকার আছে। আচ্ছা ঠিক আছে, তাই হইব। সেদিনের সব রান্না করা খাবারগুলো নিয়ে সুলতান নীলার কথা মতো এতিম শিশুদের মধ্যে বিলিয়ে দেয়। পরদিন সকালে, নীলা, আমার এই কাপড়গুলো পুকুর থেকে পরিষ্কার করে ধুয়ে আন। পুকুর থেকে? আমি গতকাল একসাথে এত রান্না করেছি, আজ একটু বিশ্রাম নিতে চাই। বিশ্রাম? সে তো আমার জন্য, আমি তো এসব করতে পারবো না। তুই তো সবার জন্যই কাজ করে থাকিস, তাই না? ঠিক আছে সীমা, যাচ্ছি। আমি কালো কেন? কেন আমি এমন হলাম? যদি ফর্সা হতে পারতাম, তখন কি আমার জীবনটা অন্যরকম হতো? এই কালো চেহারাটাই তো আজ আমাকে এত কষ্ট দিয়েছে। যদি একটু ফর্সা হতাম, তবে সীমাও হয়তো আমাকে সম্মান করত, অন্যরাও হয়তো আমাকে এভাবে দেখতো না। যদি আমি ফর্সা হতাম, তবে সীমা হয়তো আমাকে এরকম কাজের অর্ডার করতো না, সব কাজ আমাকে একা করে দিতে বলতো না। নীলা কাজ করতে করতে আপন মনেই এসব কথা ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে। এমন সময় সে পা পিছলে পড়ে যায় পুকুরের পানির মধ্যে। সে সাঁতার জানতো না, তাই সে পুকুরের পানির মধ্যে হাবুডুবু খেতে থাকে। তার চিৎকার শুনে সুলতান দৌড়ে আসে আর তাকে পানি থেকে উদ্ধার করে। নীলা, তুমি কি ঠিক আছো? কিভাবে পড়ে গেলা? আমি সাঁতার জানি না, পা পিছলে পড়ে গেলাম। এখন কিছু হয় নাই নীলা, তুমি ঠিকই আছো, চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। নীলা, তুমি তো ফর্সা হয়ে গেছো গা, কেমন হইলো এটা? আমি তো নিজেও বুঝতে পারছি না, পুকুর পাড়ে পড়ে কি জানি কি হলো, কিন্তু মনে হচ্ছে যেন কিছু পরিবর্তন হয়েছে। এই পানিতে পইরা তুমি ফর্সা হয়ে গেছো মনে হইতাছে। তুমি তো এখন অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠছো। এখন কি সবকিছু বদলে যাবে? আমার এই ফর্সা ত্বক কি সত্যি আমাকে আরো সম্মান এনে দেবে? সীমা আমাকে আর খোটা দেবে না? হয়তো। চলো এখন বাড়িতে ফিরে যাই। হ্যাঁ চলো। নীলা, তুই কিভাবে এত ফর্সা হয়ে গেছিস? এটা কিভাবে হলো? সীমা, কিছু না, পুকুরে পড়ে গিয়েছিলাম তোর কাপড় ধুতে, আর পা পিছলে কিভাবে জানি পড়ে গেলাম। আমাকে উদ্ধার করার পর দেখি এই অবস্থা, জানি না কি হলো। তাহলে তো ভালোই হলো, তাহলে আমি পুকুরে ঝাঁপ দিলে আমিও কি আরো ফর্সা হয়ে যাব? সীমা, তোর রং ফর্সা হলে কি হবে? তোর অন্তরটা তো বদলাতে পারবি না। মনে রাখিস, রং কিভাবে
কোনোভাবে চেহারা কোনো কিছুই মানুষের সত্যিকারের মূল্য দেয় না। বুঝতে পেরেছি, আমি আরো ফর্সা হই সেটা তুই চাস না। আমি এখনই পুকুরে ঝাঁপ দেব আর তোর থেকেও ফর্সা হয়ে যাব। সীমা, তুই তো সাঁতার জানিস না, তুই ঝাঁপ দিলে ডুবে যেতে পারিস কিন্তু। আমি তোর কোনো কথাই শুনতে চাই না, আমি এখনই যাচ্ছি। এই বলে সীমা চলে যায় পুকুরে ঝাঁপ দিতে, কিন্তু তার আরো ফর্সা হওয়ার মোহ তাকে ভুলিয়ে দেয় যে সে পুকুরে ঝাঁপ দিলে বিপদে পড়তে পারে। তার পেছন পেছন রাজা, সুলতান আর নীলা ছুটে যায় তাকে আটকাতে, কিন্তু কারোর নিষেধ না শুনে সে পুকুরে ঝাঁপ দেয় আর পুকুরের গভীর পানিতে ডুবে যেতে থাকে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি ডুবে গেলাম। না, তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। তোকে এত করে নিষেধ করা সত্ত্বেও তুই শুনলি না। তুই তোর নিজের অহংকার আর মোহ থেকে বের হইতে পারলি না। তুই ডুবেই মর। না না, আমাকে বাঁচাও, আমি কথা দিচ্ছি আমি আর কখনো হিংসা করব না। বাঁচাও। থাক ভাই, ওর ভুল বুঝতে পেরেছে, ওকে এখন পানি থেকে উদ্ধার করো। না, আমি জানি এই সব ওর ছলনা, ওর শাস্তি পাইতেছে। কেউ আজকে ওকে বাঁচাইতে যাইবা না। আমি ছলনা করছি না, আমাকে বাঁচাও। আমি কথা দিচ্ছি আমি আর কখনো কোনো অহংকার করব না, হিংসা করব না। ভাই যা উদ্ধার কর, না হইলে কিন্তু পানিতে ডুইবা মইরা যাব। আচ্ছা, যাইতাছি। এই বলে রাজা পানিতে ঝাঁপ দেয় আর সীমাকে উদ্ধার করে ওপরে তুলে আনে। কিন্তু ওপরে তুলে আনার পর দেখে অবাক কাণ্ড। এ কি, আমি কালো হয়ে গেলাম কিভাবে? ভালোই হয়েছে, এইবার তোর অহংকার কিভাবে আসে দেখা যাইব। আমার কি হলো? সীমা, রং আর চেহারা পরিবর্তন হয়ে যায়, কিন্তু মানুষের সত্যিকারের সৌন্দর্য আর মূল্য তো থাকে অন্তরে। তোর রং কালো হলে তাতে তো কিচ্ছু যায় আসে না। যদি তুই মন থেকে তোর কালিমা দূর করতে পারিস তবেই তুই সুন্দর। হুনছস, নীলা কিন্তু একদম ঠিক কইছে। তুই তো শুধু বাইরে দেখা মূল্যায়ন করস সীমা। তোর এই রং পরিবর্তন শুধুই বাহ্যিক ব্যাপার। তোর সত্যিকারের সৌন্দর্য যেটা, সেটা তুই কোথাও খুঁজে পাবি না যদি নিজের ভিতরের খারাপ দিকগুলো না বদলাস। তোমার আচরণই তো সত্যিকারের মানুষকে চিহ্নিত করে। তোমার এই রং কোনো ব্যাপার না, তোমার মধ্যে থাকা অহংকার আর হিংসাটা আগে বদলাও। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই বলেছো। আমার অতিরিক্ত হিংসা আর অহংকারই আজ আমার এই পরিণতি করে দিয়েছে। আমাকে তোমরা মাফ করে দিও। তুই নিজে ঠিক হয়ে গেলেই ভালো, আমরা তোর উপর কোনো রাগ বা ক্ষোভ রাখিনি। আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোর সাথে হিংসা বা অহংকার করব না। আমরা এখন থেকে সবাই মিলেমিশে একসাথে থাকবো, কাজগুলো সব ভাগাভাগি করে নিয়ে করব। ঠিক আছে, এখন চলো সবাই বাড়ি ফিরে যাই। তারপর থেকে সীমা আর নীলা মিলেমিশে একসাথে সংসার করতে লাগলো। তাদের আর কখনোই ঝগড়া করতে দেখা যায়নি। আজ তো তোর পাঠশালা ছুটি, পড়াশোনাও কি ছুটি? বই নিয়ে কি একটিবারও বসতে নেই? সকাল যে গড়িয়ে গেল। জানা বাবা, একটু বইটা নিয়ে বস না। আমি তো কাল রাতেই পড়া শেষ করে রেখেছি মা। বিকেলে ওই পাড়ায় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা আছে, তাই তো ঘুড়িটা ঠিক করছি। জানো মা, প্রতিযোগিতায় জিতলে ওরা পুরস্কার দেবে। বাহ, সে তো ভালো কথা। তোর বাবার মুখে শুনেছি তোর পিসিমা নাকি বেশ ঘুড়ি উড়াতে জানতো। আশপাশের কেউ কখনো তোর পিসিমার ঘুড়ি কাটতেও পারেনি। আচ্ছা মা, পিসিমা আমাদের বাড়িতে আসে না কেন? কি করে আসবে বলতো? কত বড় বাড়ি ওদের, কত বড় সংসার, আর সেখানে বিলাসিতা সেরে কি এই কুঠিরে তোর পিসিমার ভালো লাগবে? আমরাও তো কতদিন যাইনি। পিসিমা আমাকে কত ভালোবাসতো বলো তো মা। এবারে তোর পাঠশালা ছুটি দিলে না হয় কটা দিন গিয়ে ঘুরে আসিস। ও মা, বাবা কোথায় গেছে গো? বাবা থাকলে আমার নাটাইটা আরো ভালো করে তৈরি করে দিতে পারতো। কি জানি বাপু, তোর বাবা কি আমায় সব কথা বলে যায়? খাবার তৈরি, যা হাত মুখ ধুয়ে দুটো খেয়ে নে তো বাবা। এ কি পিসিমা, তুমি কেমন আছো পিসিমা? বর্দি তুমি, তোমারে কি শ্বাস? আমার সব শেষ হয়ে গেছে রে বউ, সব শেষ হয়ে গেছে। দিন সাথে আগে
হঠাৎ জ্বরে উনি চলে গেলেন। ওনার সাথে ও বাড়ির সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেল, তাই তোদের কাছেই ফিরে এলাম। তা বেশ করেছো বর্দি, আমাদের ডাল ভাত জুটলে তোমারও তো মুঠো জুটবে। দাও, পোটলাটা দাও। চলো ভেতরে চলো। আমার পোটলাটা কেন তোকে দেব? এতটা পথ বয়ে এলাম, এইটুকু পারবো। চল। সারা সকাল কোথায় ছিলে? খাবার বেড়ে অপেক্ষা করছিলাম। কাজের খোঁজে গিয়েছিলাম গো গিন্নি, হঠাৎ করে কাজটা বন্ধ হয়ে গেল। নতুন কাজ কবে পাবো তারও ঠিক নেই, কেমন করে যে চলবো। বর্দি এসেছেন, জামাইবাবু হঠাৎ মারা গেছেন। বর্দি এখন থেকে এখানেই থাকবেন। হায় হায়, আমরা একটা খবরও পেলাম না। সে যা হবার হয়েছে, কিন্তু বড়দির তো অনেক বায়না, সেসব কেমন করে সামলাবো সেটাই ভাবছি। একই কাজ নেই, আরেকটা বাড়তি লোক ঘাড়ে। সেসব পরে ভাবা যাবে। যাও তো এখন বর্দির সাথে গিয়ে দেখা করে এসো। শোন তপন, এই যে সুতোটা দেখছিস, এটাই হলো আসল অস্ত্র। কাজের গুঁড়ো দিয়ে ভালোভাবে পাকিয়ে দিয়েছি। তুই শুধু খেয়াল রাখবি, পাশে ঘুরে পেলে দিবি হ্যাচকা টান, ব্যাস ভোকারটা হয়ে যাবে, বুঝলি? হ্যাঁ পিসিমা, খুব বুঝেছি। আচ্ছা পিসিমা, তুমি কি গুলতিও চালাতে পারো? জানি মানে? আমি এক টিপে দুটো আম পাড়তে পারি, জানিস? আমাকে শেখাবে? এখন থেকে তো আমি এখানেই থাকবো, তোকে সব শিখিয়ে দেব, কেমন? তবে সবার আগে মন দিয়ে লেখাপড়া করতে হবে। সকাল সন্ধ্যা তুই বই নিয়ে আমার কাছে পড়তে বসবি। ঠিক আছে, আমি এখন যাই। আজ আমি পুরস্কার নিয়েই ফিরবো। বড়দি, তুমি এসেছো? খেয়েছো কিছু? হ্যাঁ ভাই, খেয়েছি। তোর বউয়ের রান্নার খুব শত্রুতেও ধরতে পারবে না। তবে বউ, আমি কিন্তু রাতে শুধু দুধ দিয়ে ভাত খাই। একটু কলা বা চিনি থাকলে দিও, না হলেও অসুবিধে নেই। তবে আমার দুধ ভাত চাই কিন্তু। বড়দি, ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ, তপনটা আজ ঘুড়ি উড়িয়ে প্রথম হয়েছে জানো। বড়দির খুশি আর দেখে কে জানো, বড়দি পুরস্কার পেয়েছে। পিসি ভাইপোর বেশ ভাব হয়েছে। দিদির কিন্তু অনেক আবদার, তুমি যেন কিছু মনে করো না। ওই সামান্য আবদারটুকু যে আমরা মেটাতে পারি না গো। আজ না হয় পাশের বাড়ির মিতার কাছ থেকে কিছুটা দুধ চেয়ে এনে বড়দিকে রাতে খেতে দিয়েছি, কিন্তু কাল কি করব? জীবন যেখানে যেমন সেখানে সেভাবেই মানিয়ে নিতে হবে। বাজারে দুধের অনেক দাম, এত টাকা আমি কোথায় পাবো বলো তো? আচ্ছা, এত ভেবো না। আমার জমানো কিছু টাকা আছে, সে দিয়ে না হয় কটা দিন চালিয়ে নেওয়া যাবে। আচ্ছা, সে দেখা যাবে। এখন ঘুমাও, ভোরে ডেকে দিও, কাজের খোঁজে বের হব। বলি ও বউ, আমার খাবারটা দিয়ে যা, শরীরটাও ভালো যাচ্ছে না, দুটো খেয়ে ঘুমাই। বর্দি, আজ ডাল শাক আর আলু সেদ্ধ দিয়ে দুটি মুখে দাও, দেখো তোমার খুব ভালো লাগবে। কেন রে মুখ পুরি, ডাল ভাত কেন খাবো? আমি যে রাতে দুধ ভাত খাই সেটা বেমালুম ভুলে গেছিস? বাপের ভিটায় দুদিন পা না রাখতেই অবহেলা শুরু করেছিস? তা নয় বর্দি, আসলে আজ ঘরে দুধ নেই। তপনের বাবার কাজটাও চলে গেছে, তাই বলছিলাম আমি খাবো না, একটু পানি খেয়ে শুয়ে পড়ছি। তপন, যা দুটো খেয়ে ঘুমিয়ে পড়। আয় বাবা, খেয়ে নে। আমি মাছ দিয়ে ভাত খাবো মা। তোর বাবা কাজ পেলে মস্ত বড় একটা রুই কিনে আনতে বলবো, আর মাছের সেই বড় পিসটা আমি তোকেই খেতে দেব। আয় বাবা, একটু খেয়ে নে। তুমি খেয়েছো মা? ঘরে যে দুমুঠোই চাল ছিল রে বাবা, তাই ফুটিয়েছি। জানি না কাল তোদের কি খেতে দেব। কেঁদো না মা, এক রাত না খেলে কিচ্ছু হবে না। আমিও জল খেয়ে শুয়ে পড়ি, বাবা এলে বাবাকে খেতে দিও। তপন আর বড়দি খাবার খেয়েছে? না গো,
কাল দুধের ব্যবস্থা না করলেই নয়। বউ, ও বউ, ভাইকে নিয়ে একবার এদিকে আয় তো দেখি, কথা আছে। বড়দি, আমার কাজটা চলে গেছে, তোমাকে ঠিক মতো যত্ন আত্তি করতে পারছি না। তুমি কিছু মনে করো না, কটা দিন সময় দাও, সব ঠিক হয়ে যাবে। তোর তো কোনো কাজ নেই, এ কথা তুই আমায় আগে বলিসনি কেন? ওরে, আমি যে তোর মায়ের পেটের আপন দিদি। না মানে? অনেক হয়েছে, আর মানে মানে করতে হবে না। বউ, তুই আমার পুটুলিটা এনে দে তো। মানে মানে তুমি কোথায় যাবে বড়দি? থাকো না, থাকো না আমাদের সাথে, আমাদের সংসারে অভাব আছে, তবে তোমার যত্ন আত্মীর কোনো কমতি রাখবো না। চুপ কর, চুপ কর মুখ পুরি, খামোখা বাপের ভিটে ছেড়ে যাবো কেন? বড্ড কথা বলিস তুই। যা যা গিয়ে আমার পুটুলিটা নিয়ে আয়, নাকি হাঁটু ব্যথা নিয়ে আমাকেই যেতে হবে? না তা কেন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। দেখ ভাই, তোরা ছাড়া আমার কেউ নেই, তোদের কষ্ট মানে আমারও কষ্ট, তাই না? এই টাকাগুলো রাখ, একটা গাভী কিনবি আর একটা দোকান করবি, কেমন? তাহলে আর অভাব থাকবে না। আর বউ, এইসব আমার গয়না, পুরো 200 ভরি সোনা, নে তোর যা ইচ্ছে নে। না বড়দি, গয়না হচ্ছে স্ত্রী ধন, এগুলো হাতছাড়া করো না, ওগুলো যত্ন করে নিজের কাছেই আগলে রাখো। এত টাকা লাগবে না বড়দি, এক বান্ডিলই যথেষ্ট। তবে এই টাকা আমি যত তাড়াতাড়ি পারবো ব্যবসা করে তোমাকে ফিরিয়ে দেব, দরকার পড়লে আবার নেব। তা বেশ, আমার এই টাকা গয়না সব তপনের জন্যই রইল। যা ভাই, কাজগুলো শেষ কর। বড়দি, এই নিন আপনার দুধ ভাত, সাথে চিনি আর কলাও দিয়েছি। তা বেশ। শোন বউ, আমার বাপের ভিটিতে যেন আমার কোনো অযত্ন অনিয়ম না হয়, প্রতি রাতে যেন দুধ ভাত বরাদ্দ থাকে আমার জন্যে। আমি কথা দিচ্ছি বড়দি, আমার শ্বশুরের ভিটিতে কখনো কোনো অনিয়ম হবে না।